বিএনপি যদি বড় সংকটে পড়ে তাহলে বাংলাদেশের সংকটে পড়বে। এই জন্য বিএনপি বড় সংকটে পড়ুক, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি এটা আমার কোনোদিন প্রত্যাশা নয়। এমনকি এটা আমি খুব শঙ্কায় থাকি যে বিএনপি সংকটে পড়লে বাংলাদেশ সংকটে পড়বে। বিএনপির উচিত ছিল তাদের যে ক্লিন ইমেজের কিছু তরুণ নেতৃত্ব আছে তাদেরকে সামনে রেখে আরো একটা রাজনৈতিক দল গঠন করা, যাতে এই যে আওয়ামী লীগ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই মানে বিএনপির বিরুদ্ধে যে লড়বে সেও যেন বিএনপির আদর্শের মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দল হয়। আমার একটা ব্যাপার হলো, এই যে ছাত্ররাও যারা আন্দোলন করছে তারা কি বলছে যে নির্বাচন চায় না? প্রশ্ন হতে পারে কে কবে চায়, 6 মাস আগে বা পরে? দেখুন, আমি শুধু আমাদের সেই ভাইদেরকে তো কয়েকটা কথা মনে করাই দিই। এই সরকার ফর্ম করার পরে পরে তারেক রহমান সাহেব রিপিটেডলি বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া চলবে না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা তো তারেক রহমান সাহেব তার স্টেটমেন্টে অনেকবার বলেছেন। এবং দেখেন তো, সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এর মানে তো এই না যে এই সরকার কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখন পর্যন্ত আমি নিজে যতদূর জানি যে 26শে জুন পর্যন্ত তারা একটা মোটামুটি ডেডলাইন ঘোষণা করেছেন, যে 1.5 বছর সময় নিয়েছেন আর কি, যে 1.5 বছর সময় নিয়েছেন। তো এখন এই 1.5 বছরকে কি 6 মাস আরো কমানো যায় কিনা, বা বিএনপির সাথে কথা বলে বৃহত্তর সংস্কারের সাথে 6 মাস বাড়ানো যায় কিনা, এইটা হলো আলাপ। আর ধরেন যদি এটা বলে যে নির্বাচন পিছিয়ে দিয়ে ছাত্রদের দলকে ক্ষমতা আনতে চায়, তাহলে তো ইলেকশন পিছানো লাগবে ভাই কমপক্ষে 5 বছর। এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব? মানে একটা রাজনৈতিক দল, আপনি কি আপু ভাবতে পারেন আপা যে ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কত হাজার কমিটি, মানে প্রত্যেকটা জেলা কমিটি দিয়ে তো মানুষের জান বের হয়ে যাবে উপজেলা কমিটি দিয়ে। অথবা ছাত্ররা কি এবারই দল করে তারা ক্ষমতায় আসতে চায়? দেখুন, আমি এই কথাটা অনেকবার বলেছি, ছোট মানুষ হিসেবে আবারও বলি যে বিএনপি যদি সুদূর প্রসারী চিন্তা করত, যেটা জিয়াউর রহমান করেছিলেন সেই আমলে, তাহলে বরং বিএনপির উচিত ছিল তাদের যে ক্লিন ইমেজের কিছু তরুণ নেতৃত্ব আছে তাদেরকে সামনে রেখে আরো একটা রাজনৈতিক দল গঠন করা, যাতে এই যে আওয়ামী লীগ একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, সেই মানে বিএনপির বিরুদ্ধে যে লড়বে সেও যেন বিএনপির আদর্শের মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দল হয়। জামাতের তো সুযোগ ছিল ফাইন্যান্স করবার, তাদের যেই ছেলেদেরকে রাজাকার ট্যাগ দেওয়ার সুযোগ নেই যারা শিবির করেছে, তো শিবির করে বের হয়েছে, তারা তো জন্মই হয়েছে হয়তো 20 বছর আগে, সে রাজাকার হবে কিভাবে? তাদেরকে সামনে রেখে তো জামাত একটা দল করতে পারতো, যে জামাত জামাতের মতো পলিটিক্স করবে কিন্তু ইয়াংরা একটা নতুন পলিটিক্স করবে। তাহলে কি হতো? আরো 2-3টা দল দাঁড়ালে আমাদের ডেমোক্রেসির প্র্যাকটিসটা দুর্দান্ত হতো, নতুন একটা জিনিস আসতো। এটা কোনো দলই করলো না। আমি তো মনে করি আওয়ামী লীগের খুনের বিচারের জন্য এবং আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত হতে না পারে বাংলাদেশে, এই জন্য এই ছাত্র জনতার যে দলটা, এটাকে তো বরং অন্য সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিল তাদের একটু করে হেল্প করা উচিত। আমি এখন পর্যন্ত বিশ্বাস করি তারেক রহমান সাহেব উনি হেল্প করছেন, এটা আমি ভাবি, এটা আমি মনে করি বিভিন্ন ভাবে। এমনকি অন্যান্য বড় রাজনৈতিক দলও তারা চাচ্ছেন ছাত্রদের একটা স্টেক থাকুক। কিন্তু দেখুন এখানে কয়েকটা রাজনীতি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই ওসমান, ছাত্রদের রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই। আমার মনে হয় কেউই কিন্তু বলে নাই যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারবে না বা এটা নিয়ে, কিন্তু যে প্রশ্নগুলো উঠছে যে তারা সরকারের অংশ হিসেবে থেকে আবার রাজনৈতিক দল, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের সততা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলোকে আপনি কি আগে সততার ব্যাপারটা বলি, এটা তো সত্য কথা যে এইসব জেলায় একটা মিছিল হয় নাই 5 তারিখের আগে, সেইখানেও সমন্বয়ক নামে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে এবং হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জিজ্ঞেস করলে তারা বলছে ভাই আমাদের তো সেখানে কমিটিই নেই, সমন্বয়ক আসলো কোত্থেকে? মিছিল হয়েছে 5 তারিখ হাসিনা পালাই যাওয়ার পর, সেইখানে মানুষ মিছিল দিয়েছে। সুতরাং চাঁদাবাজি সারা দেশে হচ্ছে, কেউ বিভিন্ন ব্যানারে করছে, কে কার নামে করছে সেটা আমি বলবো না, কিন্তু হচ্ছে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আর ওই ভাই যিনি বলছিলেন, ভাই আপনার প্রতি সম্মান রেখে বলি যে আমার এলাকায় তো চাঁদাবাজি হচ্ছে না, দেখেন আমি শুধু আমার উপজেলার গল্পটা যদি বলি নাম ধরে ধরে, আমাদের বিএনপির ভাইদের কি বলি, তাদের জন্য একটা বিরাট অপমানের ব্যাপার হবে। কিন্তু আমরা জানি বিএনপি যদি বড় সংকটে পড়ে তাহলে বাংলাদেশের সংকটে পড়বে। এই জন্য বিএনপি বড় সংকটে পড়ুক, আমি ব্যক্তিগত জায়গা থেকে বলছি এটা আমার কোনোদিন প্রত্যাশা নয়। এমনকি এটা আমি খুব শঙ্কায় থাকি যে বিএনপি সংকটে পড়লে বাংলাদেশ সংকটে পড়বে। সুতরাং আমরা এমন আচরণ প্লিজ করবেন না যাতে রাগের বসেও নাম ধরে ধরে বলি। আর দেখেন আমার একটা অভ্যাস আছে, আমি খুব ক্লিয়ার কাট আর কাটখোট্টা কথা বলি। বেশি চেতাইলে একদম নাম ধরে ধরে কে কার কাছ থেকে কয় টাকা খাইছে এটা কিন্তু বলা শুরু করবো।
আল্লাহর ওয়াস্তে প্লিজ অত দূর কিন্তু খারাপ সমন্বয়কদের বানাবেন কোনো না। লিস্ট আপনার কাছে বিএনপি যেরকম আছে, সমন্বয়কদের কোনো লিস্ট এরকম অফকোর্স নাই আছে, আপনার কিন্তু কাছে? তারা অফকোর্স আছে, কিন্তু তারা কমিটিতে নাই। যেমন আমি আমার এলাকা বলি, আমার ঝালকাঠি না, জেলায় বলি, এই ধরেন আমি আমার তাহলে জেলা থেকে এসেছি। হাসনাত যে একটা টক শোতে, হাসনাতকে যে একটা টক শোতে জিজ্ঞেস করা হলো প্রাডো গাড়ির কথা, তো সেটাই কি মানে সেটাকে আপনি আচ্ছা, কিভাবে এটা একটু উত্তর দেই আপা, এটা একটু উত্তর দেই। মানে হাসনাত, এটা আমার ধারণা, হাসনাত এটা অনেক অতিরঞ্জন করেছে খালেদ মহিউদ্দিনের উপরে জেদ করে। কারণ এর আগে খালেদ মহিউদ্দিন তাকে একটা মিসলিড করেছেন, এবং খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা পছন্দের সিস্টেম হলো সবাইকে নিয়ে রোস্টিং করা। তো ওই টকশোটা আমি নিজেও দেখেছি। শুরুর থেকেই হাসনাত মানে প্ল্যানই ছিলেন যে আজকে খালেদ মহিউদ্দিনকে তিনি ধরবেন। মানে এটা আমি তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছি। এবং তার ব্যাপারে যে মিসলিড নিউজ তিনি দিয়েছিলেন, তিনি তাকে ধরে 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 বলেছেন। এই জন্য আমার ধারণা খালেদ মহিউদ্দিন তাকে যখন একটা গাড়ির কথা জিজ্ঞেস করছে, সে চেইতে গিয়ে আরো 10টা গাড়ির কথা বলছে, নাম্বার ওয়ান। এবার আসে লিটারারি বলি, যদি সত্যি সে 10টা গাড়ি ব্যবহার করে থাকে, তাহলে আমি আমার নিজের থেকে বলি এটা অবশ্যই কার টাকায় কিভাবে, এটা তো হাসনাত ক্লিয়ার করবেনি, বরং রাষ্ট্রের অন্য অন্য জায়গা থেকে উচিত এগুলো ক্লিয়ার করা। আমি কারো দায় নেবো কেন? কিন্তু আমি যতদূর বুঝি ভাই, আমি একটা ছোট মানুষ, দেখেন আমার কিন্তু কোনো স্টেক নাই, মানে রাষ্ট্রের সরকারে ক্ষমতায় আমার কথা একটা প্রাইমারি মানে আপনার টিচারেরও প্রশ্ন আছে না, পোস্টিং বা হয় না, আপনার কাছে কিন্তু আমাদের প্রশ্ন থাকতে পারে না না যে না, এত আপা টাকা একটু বলি, মানে এত টাকা আমাকেও কোথা থেকে কিন্তু পাচ্ছে? দেখুন, আমার সিকিউরিটি কনসার্ন আপনারা জানেন যে ইতিমধ্যে আমাকে অন্তত 15টা নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি থানায় জিডি করেছি, গোয়েন্দা সংস্থাকেও আমি সেই তথ্যগুলো দিয়েছি, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে অন্তত 15টা নাম্বার দিয়ে। দেখেন, আমার কিন্তু বেশ কিছু বড় ভাই যারা আমাকে ফোন করে বলে তাদের গাড়ি আমাকে দিতে চায়, তাদের 2টা গাড়ি আছে, আমাকে একটা গাড়ি তারা দিতে চায় যে এই গাড়িটি তুমি ব্যবহার করো। আমার দেখেন, আমি একটা ছোট মানুষ, আমি তো হাসনাতদের মতো বড় ফিগার না, ওদের মতো তো আমি এত বড় ফিগার না। কিন্তু আমার এই সিকিউরিটি কনসার্নেও আমারও কিন্তু 5-7 জন বড় ভাই আছেন যারা আমাকে জোর করে গাড়ি দিতে চায়। আমি নেই না ভিন্ন কারণে, সেটা ভিন্ন ইস্যু। তো আমাকে যদি দিতে চায়, তাহলে আমি মনে করি হাসনাতদেরও নিশ্চয়ই এরকম অনেক বড় ভাই আছে যারা তাদের সিকিউরিটি ইস্যুতেও তাদেরকে গাড়ি দিতে চায়। আমি এটা ভালো ভাই বললাম। এরপরে যদি এর অন্য কোনো ইস্যু থাকে, লেটস চেক আপ, চলেন আপনার আপনার বের করেন। বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা আছে, যে জন্য সবাইকে ধরা যায়, না, জিজ্ঞেস করা আমি যায়। আপনারা তো তদন্ত করেন যে কে খাচ্ছে, তাহলে আমরা বিএনপি তাদের বিরুদ্ধে যেরকম দাঁড়াবো। চাঁদাবাজির লিস্ট আছে আপনার কাছে, তো সেরকম সমন্বয়কদের আপনি একটা তো উদাহরণ দিয়েছেন যে সমন্বয়ক অনেক ওই সব জেলায় সমন্বয়কের কোনো কমিটি নাই, সেখানে চাঁদাবাজি হচ্ছে। কিন্তু একজন সমন্বয়ক কি নাই যে আসলে সত্যিকারের চাঁদাবাজি করছে, বা তাদের টাকার উৎসগুলো নিয়েও তো মানুষের অনেক মানে প্রশ্ন। এখানে খালেদ আপা মহিউদ্দিন আমি বরং আপনার কাছে একটা দায়িত্ব দিতে চাই। আপনারা যেহেতু দীর্ঘদিন এই মিডিয়ার সাথে আছেন, আমি তো বরং এটা খুব খুশি হব, বাংলাদেশের কোনো একটা মূলধারার গণমাধ্যম এই যে সমন্বয়ক তাদের আর্থিক সচ্ছলতা বা তাদের স্বচ্ছতা নিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করুক। আগে কি কি গাড়িতে চলতো, এখন কি খায়, আগে কি খেত, এখন কি বাজার করে, আগে কি টি শার্ট পরতো, এখন কি টি শার্ট পরে, সেটা কি কেউ ফ্রি দেয়, তারে গিফট দেয়, সেই গিফটের বিনিময়ে কি তারা অন্য কিছু নিয়ে নেয়, নাকি এমনিতেই তার সচ্ছলতা বেড়েছে? এই একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক না, আমি তো চাই এটা হোক, এই প্রেশারটা তৈরি হোক, এটা তো মিডিয়ার করা উচিত, এটা আমি পছন্দ করি। তো এবার আমি আপনাকে ওই কথাটা কেন বলেছি, এটা বলেছি উপজেলার লেভেলে। দেখেন, রাজধানীতে কিছু হলে না পা অনেক আওয়াজ হয়, এটা সত্য কথা। রাজধানীতে বা বিভাগীয় শহরে কিছু হলে এখানে মিডিয়া আছে প্রচুর, অনেকগুলো প্রেশার গ্রুপ আছে, সাথে সাথে ধরে ফেলে। কিন্তু রাজধানীটাই কিন্তু বাংলাদেশ না, জেলা, উপজেলা, হাট, বাজার, ইউনিয়ন, এখানেও তো প্রতিদিন হচ্ছে।